এবার আসি আহমেদাবাদ মিল স্ট্রাইক। আহমেদাবাদ মিল স্ট্রাইকের স্টোরিটা কি না, আগস্ট 1917 আগস্ট 1917 আহমেদাবাদে প্লেগ ছড়িয়ে যায়। এই আহমেদাবাদটা এটা সেই সময়ের বোম্বে প্রেসিডেন্সি সেকেন্ড বিগেস্ট এরিয়া ছিল। আর সেই জন্য সেই সময় ব্রিটিশদের আমলে আহমেদাবাদের যে কটন ইন্ডাস্ট্রি, যেটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেটা মারাত্মক রকমের ফ্লারিশ করে সেই মুহূর্তে। তো যেহেতু করছে, সেই সময় অনেক মিল ওনার ছিল যারা কিনা সেটার অন্যভাবে বেনিফিট নিচ্ছিল, মানে লেবারদের উপরে সাপ্রেস করে লেবারদেরকে মানে কম ওয়েজেস দিয়ে খাটানো। যেরকম একটা সেই সময় মানে এরকম ছিল যে আমি যা পড়েছি যে এরকম হয়েছে, তখন নাকি উইকলি মিনিমাম 70 আওয়ার্সের ডিউটি টাইম ছিল। এইবার প্লেগ হওয়ার পরে কী হলো, প্লেগ হওয়ার পরে হলো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তখন মানে লেবাররা আহমেদাবাদ ছেড়ে চলে যাওয়া শুরু করলো অন্যান্য জায়গায়। ইনফ্যাক্ট মানে সেই সময় বলে যে সেই প্লেগের জন্য নাকি আহমেদাবাদের নিয়ার অ্যাবাউট 10% পপুলেশন মারা যায় প্লেগের জন্য। তো স্বাভাবিক, কেউ তো আর মানে অবশ্যই কাজ করতে হবে, ইনকাম করতে হবে, সেটা একসময় কিন্তু বাঁচতে সবাই চায়। তো সেই জন্য সবাই চলে যাওয়া শুরু করলো। সেই সময় মিল ওনারা কি নতুন একটা ট্রিক্স করলো যে না না আমি তোমাদেরকে প্লেগ বোনাস দিব। ওটার নামটা কি আসলো? ওটার নাম আসলো প্লেগ বোনাস। অনেক জায়গায় আছে, অনেক মিলে এরকম আছে 80% পর্যন্ত তখন বোনাস দিত, প্লেগ বোনাস। এবার এটা হলো অগস্ট 1917। এইবার চলে আসছে অগস্ট 1917 পরে যেই জানুয়ারি 1918 আসে, তখন প্লেগ থেমে যায়। প্লেগ যখন শেষ হয়ে যায় তখন মিল ওনারা ডিক্লেয়ার করে যে না, আমরা একদিন যে তোমাদেরকে বোনাসটা দিতাম সেটা আর দেবো না, কারণ প্লেগ চলে গেছে। এবার তখন ওয়ার্কাররা এটা ডিমান্ড করে যে না, সেটা করলে কীভাবে হবে, আমাদের মিনিমাম 50% বোনাস দিতে হবে। এবার সেটাকে আপনি ডিআরএস অ্যালাউন্স বলুন বা যে কোনো কিছু বলুন, কারণ সেই সময় ওয়ার্ল্ড ওয়ার চলছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের জন্য ইনফ্লেশন তখন চরম পিকে চলছে, ইনফ্লেশন হাই তখন। তো এমনিতেই তখন সেই মুহূর্তে মানে সার্ভাইভ করা খুব কষ্ট করে এদের পক্ষে। এইবার তখন মিলের ওয়ার্কার যারা আছে তারা তখন কার কাছে গেল? তারা তখন গেল অনুসুয়া সারাভাই। এই অনুসুয়া সারাভাইটা কে ছিলেন? তিনি একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন সে সময়কার, নাম করা। এবার সবচেয়ে বড় কথা, ইনি ছিলেন হচ্ছে
আম্বালাল সারাভাই সারাভাইয়ের বোন। আম্বালাল সারাভাই কে ছিলেন? ইনি ছিলেন হচ্ছে আহমেদাবাদের মিল ওনার্সদের যে অ্যাসোসিয়েশন সেটার প্রেসিডেন্ট, ঠিক আছে, সেটার প্রেসিডেন্ট ছিলেন উনি। এইবার যখন এরা অনুসর সারাভাইয়ের কাছে গেলেন, তো অনুসর সারাভাই এটা বুঝে গেলেন যে এটার জন্য একজনই সলিউশন করতে পারবে, সেটা গান্ধীজি। কারণ চম্পারণ সত্যাগ্রহের পরে গান্ধীজির নাম গোটা দেশে এমনভাবে ছড়িয়ে গেছিলো যে সবাই জানতে যে না কোথাও কী সমস্যা হচ্ছে, কী হচ্ছে ব্রিটিশদের সঙ্গে, যেখানেই যা সমস্যা, কোনো রকমের মানে স্ট্রাইক হচ্ছে, কী হচ্ছে, যেখানে হচ্ছে না গান্ধীজিকে নিয়ে সব সলিউশন বেরোবে। তো উনি গেলেন তখন গান্ধীজির কাছে। এবার গান্ধীজি আহমেদাবাদ আসলেন। এবার উনি এসে ফার্স্টে একটা, এই জিনিসগুলো অনেক জায়গায় লেখা থাকে না, বইও থাকে না, ঠিক আছে। এবার এই জিনিসগুলো জেনে রাখলে কি সুবিধা, কোশ্চেন আসতেই পারে। সেটা কি না, উনি মিল ওনার্সদের সঙ্গে একটা বৈঠক করলেন। বৈঠকে মিল ওনার্সদের তরফ থেকে 3 জন থাকলেন আর ওয়ার্কার্সদের তরফ থেকে 3 জন থাকলেন। আর এটা কবেকার ঘটনা? এটা হচ্ছে মার্চ 1918-এ, মার্চ 1918। এবার যখন এটা করলেন সেখানে কোনো সলিউশন আসলো না। মিলেনার্সরা বললেন যে না, আমরা 20%-এর বেশি দেব না, আমরা বোনাস এর বেশি দিতে পারবো না, অসম্ভব। এবার তখন গান্ধীজি, এবার স্বাভাবিক সেই বৈঠক কোনো মানে আনসাকসেসফুল হলো, মানে সেটার সলিউশন কোনো আসলো না, সেই বৈঠকের থেকে কোনো সমাধান আসলো না। তখন মিলনাররা বলতো যে 20% দেবো, যারা যারা কাজ করার আছে করো, যারা কাজ করার নেই তাহলে চলে যাও, তারা ছেড়ে দাও। তখন গান্ধীজি কী করলো? গান্ধীজি তখন শুরু করলেন স্ট্রাইক। এবার স্ট্রাইকটা যখন শুরু হয়, স্ট্রাইকটা চলছে, এইবার স্ট্রাইকটা চলতে চলতে একটা সময় আসলো যখন কিনা গান্ধীজির পাশে কেউ নেই, লিটারেলি কেউ নেই গান্ধীজির পাশে। কারণ কি, দেখো ওয়ার্কাররা কি দিন মজুর বা এরকম যদি ধরা হয়, তুমি একটা ভাবো না, একটা দিন মজুরের যত টাকা ইনকাম করে তার সেভিংস কত টাকা হতে পারে? সেই দিনে 500 টাকা খরচা মানে ইনকাম করে, তার হয়তো 300 টাকা খরচা হয়ে যাচ্ছে, 200 টাকা সেভিংস। এরকম করে সেভিংস বলে তো কিছু হয় না। তো তারা কতদিন কাজকর্ম না করে নিয়ে বসে থাকতে পারবে? আর একটা সময় আসলো যখন কিনা গান্ধীজির সাপোর্টে কেউ নেই, মানে বেশিরভাগ সংখ্যক নেই, বেরিয়ে গেছে সবাই। আস্তে আস্তে করে ওই 20%-এ রাজি হয়ে জয়েন করে গেল, কাজ করছে। এবার নর্মালি কি, তুমি একটা কজের জন্য লড়াই করছো, তুমি লিডার, সে যে কজের জন্য লড়াই করছো তুমি দেখছো যাদের জন্য করছো তারাই নেই। তো নর্মালি সেই সময় যে কোনো লিডার যদি হয় না, সেটা বুঝে যাবে না ভাই এবার আমি এখান থেকে সরে যাই। কিন্তু গান্ধীজি লোকটাই ওরকম। উনি তখন কি ঠিক করলেন যে না, আমি এবার 3 দিনের হাঙ্গার স্ট্রাইকে বসবো। 3 দিনের অ্যাকচুয়ালি তিনি হাঙ্গার স্ট্রাইকে বসছিলেন তখন। অ্যাকচুয়ালি 3 দিন চলেছিল হাঙ্গার স্ট্রাইকটা, সেজন্য আমি বলে ফেলাম 3 দিনে। উনি হচ্ছে হাঙ্গার স্ট্রাইকে বসলেন। হাঙ্গার স্ট্রাইকে যখন বসলেন, ওনার বক্তব্য ছিল যে না, আমি মিল ওনার্সদের উপরে আমি অসন্তুষ্ট না, আমি অসন্তুষ্ট হচ্ছে লেবারদের উপরে। কারণ তোমাদের মধ্যে কোনো ইউনিটি নেই, তোমরা এটার সঙ্গে সমঝোতা করতে রাজি হয়ে যাচ্ছ। তো উনি বসলেন। এবার বসার পরে তার আগে একটা জিনিস বলা মিস করে ফেললাম, সেটা হচ্ছে যখন 20% বলেছিল, ডিক্লেয়ার করেছিল ওরা যে না 20%
আমরা দিতে পারবো, তার বেশি পাবো না। তখন গান্ধীজি একটা মানে নিচে অ্যানালাইসিস করলো। অ্যানালাইসিস কিসের উপরে বেস করে? অনেকগুলো জিনিস। ফার্স্ট অফ অল হচ্ছে তখন মানে উনি হচ্ছে সব যত মিল আছে সেই মিলগুলার কন্ডিশন আগে দেখলো, মানে তাদের কি কত টাকা খরচা হচ্ছে, ইনকাম কী হচ্ছে, তাদের প্রফিট কী, তাদের কি, তারা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা। তারপরে হচ্ছে বোম্বেতে যারা ওয়ার্কার আছে, মিল ওয়ার্কার, তাদের কত ওয়েজেস, মানে তাদের কত মজুরি দেওয়া হচ্ছে সেটা। তার উপরে ইনফ্লেশন, যেহেতু ওয়ার্ল্ড ওয়ার চলছে, ওয়ার্ল্ড ওয়ারের ফলে ইনফ্লেশন তখন হাইতে, তো একটা মানুষের কত টাকা হওয়া উচিত ইনকাম, সব কিছু বিচার করে গান্ধীজি দেখলেন মিনিমাম 35% বোনাস হওয়া উচিত, মিনিমাম। তো তখন উনি, এটা হচ্ছে ওই 20%-এর যখন মিটিংটা হলো, তিনজন দু তরফ থেকে 6 জনের যে মিটিং, সেই মিটিংয়ের পরে, ঠিক আছে, তারপরে গান্ধীজি ফাইনালি বললেন যে আমি এবার হাঙ্গার স্ট্রাইকে বসবো। তো হাঙ্গার স্ট্রাইকে যখন বসলেন তখন সবাই একটা সময়ের পরে সবাই ওনাকে সাপোর্ট করলেন, সাপোর্ট করে চলে আসলেন। এটা তো ফোন আসছে।